আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, ঋতুরাজ বসন্তের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং সমাজকর্মী ফয়জুন্নেসা মোনার সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। প্রথমে জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। মঞ্চে নাটক দেখুন, ঐতিহাসিক মহিলা সমিতি মঞ্চে আসুন, এই স্লোগান নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ভাঙাগড়া নাট্যোৎসব। এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে স্বপ্নদল প্রযোজিত নাটক ত্রিংশ শতাব্দী। নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। নাট্যোৎসব চলবে ৩১ মার্চ পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে আরণ্যক প্রযোজিত নাটক রাড়াং। নাটকটির রচনা ও নির্দেশনায় মামুনুর রশিদ। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। অতীতে যেসব তারকা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশবিশেষ নিয়ে আর্কাইভ থেকে তারকার সঙ্গে। আজকের তারকা জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আমার যারা এই অনুষ্ঠান দেখছে, আমার ভক্তরা, আমাকে যারা ভালোবাসে, তাদের সকলকে ধন্যবাদ। সড়ক দুর্ঘটনাগুলো কেন ঘটছে আপনিও কিন্তু জানেন, এবং প্রতিটা মানুষই কিন্তু জানে। সবচেয়ে যে দুঃখজনক যে ব্যাপারটি সেটা হলো যে আমরা কেউই কোনো নিয়ম কানুন কিন্তু আমরা মেনে চলছি না। আমাদের বাংলাদেশ গাড়ি ঘোড়ার দিক দিয়ে যেভাবে উন্নত হয়েছে সেইভাবে কিন্তু ট্রাফিক লয়ের প্রতি সেন্স মানুষের কিন্তু আসে না, এবং ট্রাফিক ল মানানোর জন্য যে ব্যবস্থাটি সেটাও কিন্তু সেইভাবে কিন্তু গ্রহণ করা হচ্ছে না। যে একটা ড্রাইভার তাকে কিভাবে চলতে হবে, না চললে তার যে একটা কম্পেনসেশনের ব্যাপার আছে, ফাইনের ব্যাপার আছে। আপনারা দেখছেন বিদেশে, আপনারা অনেকে যান যে সেইখানে কিন্তু প্রতিনিয়তই, যে তারাও যে ভুল করে না তা না, কিন্তু প্রতিনিয়তই কিন্তু ওই ভুলের জন্য কিন্তু ফাইন দিতে হচ্ছে। তো ফাইনের কথাটা যখন মানুষের মনের মধ্যে আসে তখন কিন্তু সে কসাস থাকে। দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে আমরান হোসেনের প্রযোজনায় অনুষ্ঠান বিচ টাইম। রাত ৮টা ২০ থাকছে লাকি ইনাম ও হৃদি হকের রচনায় এবং হৃদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। আমি তো কানাডা সেটেল হব না, আমি বাংলাদেশে সেটেল হব। বাবার তো সেটা ইচ্ছা ছিল। মানে আমার বাবা উনি চাইতেন যে আমি বাংলাদেশে সেটেল হই, আর এভাবে মাকে রেখে আমি। মানে কি তোমরা কি ফ্যামিলির সবাই ইমপ্র্যাকটিক্যাল? রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ। রাত ৯টা ৪০ দেখবেন ধারাবাহিক নাটক মানি ব্যাগ। আমরা একটা মোবাইলের দোকানে ঢুকবো, তারপর মোবাইল চুরি কইরা আলকোস্তে বাইরে আসবো। তুই কি নিজেরে আমার তোর বড় চোর মনে করো? ২-৪টা জুতা স্যান্ডেল চুরি করিয়া বিশাল চোর হয়ে গেছো। মোবাইলের দোকানে যে ঢুকবি তুই আর বাইরে পারবি না, অনেক ক্যামেরা আছে, তোর তক্কেলে শুধু দিয়ে লাগবে গজাল। রাত 11:30টায় প্রচার হবে মিজানুর রহমান লাবুর পরিচালনায় একক নাটক যোদ্ধা। বাবা তো কিছুই বলছেন না। বাবা কিছু খাবে? তোমাকে চা দিই? এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়।
প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আনিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজকর্মী ফয়জুন্নেসা মুনা। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? ভালো আছি। কেমন আছেন আপনি? ভালো আছি। নিশ্চয়ই অনেক ব্যস্ত সময় কাটছে, আপনি সমাজকর্মের সাথে জড়িত এবং সেই সাথে নারী সংগঠক হিসেবেও কাজ করছেন, তো এখন ব্যস্ততা কি নিয়ে? প্রথমেই আমি আপনার মাধ্যমে আমার দর্শকবৃন্দকে এই উত্তাল মার্চ এবং এই মাসেই ছিল আমাদের 8ই মার্চ নারী দিবস, এর শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, সমাজের কাজ করতে গেলে তো একটু ব্যস্ততা থাকেই। এটা সম্পূর্ণ চ্যারিটি কাজ, এটা আমি আমার অন্তর থেকে, হৃদয় থেকে আমি করে থাকি। নারীদের নিয়ে কাজ করে থাকি, পথকলি শিশুদের নিয়ে কাজ করে থাকি। আমার যে ফাউন্ডেশন, আনিশা ফাউন্ডেশন, এটাতে আমি বেশ কিছু প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করেছি এবং পরবর্তীতে এই ফাউন্ডেশনের মাধ্যমে আমি একটি স্কুলও প্রতিষ্ঠা করেছি সুইট বাংলাদেশের সহায়তায়। এটা ঢাকার বাইরে নেত্রকোনা জেলাতে কাজটি করছি। ওখানে স্কুলটা প্রতিষ্ঠার আগে তো আপনি ঢাকার বিভিন্ন জায়গায়, ঢাকার বাইরেও আপনি গ্রাউন্ড ওয়ার্কও করেছেন। হ্যাঁ, গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়েছে। প্রতিবন্ধী বাচ্চাদের সুবিধা অসুবিধা এবং এদেরকে সমাজে প্রতিষ্ঠা করার ব্যাপারে যে আমরা কিভাবে আগাবো সেটা নিয়ে আমি অবশ্যই গ্রাউন্ড ওয়ার্ক করেছি। আমি পড়াশোনা শেষ করে আসলে আমি স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে 8 বছর চাকরি করেছি। দেখেছি যে সমাজের সেই বিত্তবান বাচ্চাদেরকে সার্ভ করা থেকে আমি যদি একটু অসহায় পথকলি শিশুদের সার্ভ করি, কিছু শিক্ষার আলো ছড়িয়ে দিই, এভাবে যদি কাজ করি, আমার মন থেকে আমি স্কুলের চাকরি ছেড়ে দিয়ে সমাজকর্মে জড়িত হলাম এবং আমি করে যাচ্ছি। একটা সুবিধা আমার ছিল যে আমি ঢাকা লেডিস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে আমি ইলেকশন করে গত 5 বছর ধরে সেখানে কাজ করছি। ঢাকা লেডিস ক্লাব একটি পথ শিশুদের জন্য 9টি স্কুল এবং 350টি বাচ্চাকে শিক্ষা দিয়ে যাচ্ছে। সেটা দিয়ে আপনার শুরু ছিল? সেটা পথ শিশুদের শুরু জন্য ছিল আমার আনিশা ফাউন্ডেশন দিয়ে। পরবর্তীতে আমার গত 5 বছর ধরে আমি আরও বেশি কাজের অভিজ্ঞতা এবং কাজের সুযোগ পেলাম সেই লেডিস ক্লাবের মাধ্যমে। যে স্কুলগুলোতে লেডিস ক্লাব কাজ করছে সেখানে তো আপনিও আছেন অবশ্যই। হ্যাঁ, আমি ওটা দেখাশোনা করছি, যেহেতু আমি সমাজ কল্যাণ সম্পাদক। কোথায় কোথায় আছে স্কুল? 9টা স্কুল আছে ঢাকার শ্যামলী, গোরান, রায়ের বাজার, ইন্দিরা রোড, উলন, বাড্ডা, এই 5টা জায়গায় 9টা স্কুল। আপনি পথ শিশুদের জন্য যে স্কুলগুলোতে কাজ করছেন সেখান থেকে আপনার কি মনে হয়েছে যে কি করলে আসলে ওদের জন্য ভালো হয়? ওই পথ শিশুরা তো একদম সুবিধা বঞ্চিত শিশু, যারা ন্যূনতম সুবিধাটুকু পায় না সমাজ থেকে, খাওয়া, কাপড়, এগুলো। লেখাপড়ার কথা তো ওরা চিন্তা করতে পারে না। তো আমরা যে স্কুলগুলো প্রতিষ্ঠা করেছি এতে আমরা ওদেরকে স্কুল ড্রেস, ওদেরকে টিফিন এবং সমস্ত লেখাপড়ার সামগ্রী দিয়ে ওদেরকে বিভিন্নভাবে আকৃষ্ট করে এই পড়াশোনা করাচ্ছি। এদের বাবা মা নেই, কারো মা বাসা বাড়িতে কাজ করছে, এরা ভাবতে পারে না যে পড়াশোনা করতে পারবে, কিন্তু এই যে এদের এই শিক্ষার আগ্রহটা তৈরি হচ্ছে এবং এ থেকে ওরা যা পাচ্ছে এটা দিয়ে সমাজের অবদান রাখতে পারছে। আমরা এই বাচ্চাগুলোকে 5 পর্যন্ত পড়াচ্ছি। এরপরে আমরা বৃত্তির মাধ্যমে যত দূর পড়তে চাই যে কোনো বাচ্চা, যে কোনো পথশিশু, আমরা ক্লাবের সদস্যরা সাহায্য করে যাচ্ছি যেন ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত বাচ্চা আছে আমাদের, আমরা দেখাশোনা করে যাচ্ছি এবং বৃত্তির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এবং এর পাশাপাশি কিছু প্রতিবন্ধী বাচ্চাও আছে স্কুলগুলোতে, ঢাকাতেই এলাকায় যে স্কুলটা, সেখানকার বস্তিবাসী বাচ্চারা, এবং সাথে যদি অটিস্টিক কোনো বাচ্চা থাকে আমরা টিচারদের বলি এই বাচ্চাগুলোও এখানে পড়বে, একইভাবে পড়বে। এবং দেখা যাচ্ছে যে সুস্থ বাচ্চাদের সাথে থেকে এই অসুস্থ বাচ্চাগুলো অনেকখানি স্বাভাবিক হয়ে আসছে। প্রতিবন্ধী বাচ্চাদেরকে তো বের করার কোনো সুযোগ ছিল না, ওরা ঘরের ভিতরে আটকানো ছিল। এই কাজগুলো আমি দেখছি, প্রতিনিয়ত করার চেষ্টা করছি। যে জায়গাটায় আমার মনে হচ্ছে যে এখানে আমাদেরকে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার। তার মানে স্বাভাবিক শিশুদের সাথে যদি একসাথে তাদেরকে রাখা হয় তাহলে তারা অনেক দ্রুত শেখে এবং তাদের জন্য সেটা ভালো হয়। অবশ্যই তারা হয়তো বুদ্ধিতে কিছু কম, শারীরিকভাবে কিছু সীমাবদ্ধতা আছে, এগুলি ওরা যখন একসাথে মিশে যায় বা একসাথে পড়াশোনা খেলাধুলা করতে পারে সেটাতে ওরা অনেকখানি সুস্থ হয়ে যায় এবং এরা কখনোই সমাজের বোঝা না। এদেরকে যদি আমরা ভালোভাবে ট্রেনিং দিয়ে
দাঁড় করাতে পারি এরাই সমাজে একসময় সমাজের কাজে লাগবে এবং সমাজকে কিছু দেবে। আমার এই ধারণা, আমার এই ক্ষেত্রে কাজ করতে যেয়ে। আনিশা ফাউন্ডেশনের যে স্কুলটি বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে, সেটা তো নেত্রকোনায়। সেখানে আপনি যখন কাজ করছেন, এটা তো ঢাকার বাইরে। ঢাকার ভেতরে মানুষ যতটা সচেতন, ঢাকার বাইরে তো এখনো ততটা নয় আমার কাছে মনে হয়। আপনি কি মনে করেন যে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের স্কুলে আনার ক্ষেত্রে আপনার কি ধরনের বাধা কিংবা সমস্যা হয়েছে? এটা তো একটা সামাজিক সমস্যা আছেই যে বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদেরকে বের করতে চাইতো না প্যারেন্টসদের কাছে। এটা একটা বোঝা, কিন্তু এই স্কুলগুলো তৈরি হওয়ার জন্য প্যারেন্টসরা হাফ ছেড়ে বাঁচছে যে হ্যাঁ আমরা একটা স্কুলে দিতে পারছি, নিয়ম মতো বাচ্চাটা শিখছে, পড়ছে। এই যে তাদের আন্তরিকতা, আমি পরিবার থেকে অনেক সহযোগিতা পাচ্ছি স্কুলে বাচ্চা দেওয়ার ব্যাপারে। এখানে ওরা মানে অনেকখানি রিলিফ হচ্ছে একটা স্কুলে তাদের বাচ্চাকে দিতে পেরে। এই ধরনের স্কুল কিন্তু ঢাকায় কিছু ছিল, কিছু মফস্বলে ছিল, কিন্তু প্রত্যেকটি জায়গায় এভাবে গড়ে ওঠেনি, করে ওঠা দরকার। প্রত্যেকটা জায়গায় যদি গড়ে ওঠে, আমরা হয়তো বা অনেক এলাকায় এরকম অনেক প্রতিবন্ধী শিশু আছে যে আমরা জানি না, তারা হয়তো এখনো ঘরেই আছে। আচ্ছা, হ্যাঁ আসলেই সত্যিই তাই। আমি এই জায়গায় কাজ করতে যেয়ে তাই দেখছি যে বাচ্চারা দেরকে বের করতে বা অন্য একটা বাচ্চার সাথে মিশতে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, সেটা এখন আস্তে আস্তে এই স্কুলগুলো এবং বিভিন্ন অর্গানাইজেশন, আমরা ছাড়াও অনেক অর্গানাইজেশন সরকারিভাবে যে কাজগুলো করে যাচ্ছে প্রতিবন্ধী পথকলি শিশুদের জন্য, এতে এরা অনেকভাবে লাভবান হচ্ছে। এবং আমরা দেখতে পারি যে প্রায় প্রতি ঘরেই কিছু না কিছু প্রতিবন্ধী শিশু রয়েছে। এরা একসময় সমাজের বোঝা এবং পরিবারের বোঝা হিসাবে ছিল, এখন আর নেই। আস্তে আস্তে সবার মাধ্যমে এদের সুস্থ করা এবং এদের সমাজে প্রতিষ্ঠা করার কাজ এগিয়ে চলছে। আপনি যেটা শুরুতেই বললেন যে 8ই মার্চ নারী দিবস ছিল, একজন নারী সমাজকর্মী হিসেবে সমাজে অনেক ধরনের সীমাবদ্ধতা নারীদের আছে, এটা আসলে অস্বীকারের কোনো উপায় নেই, উচিতও না অস্বীকার করাটা। সেক্ষেত্রে আপনি কিভাবে সেই বাধাগুলো পেরিয়ে এসেছেন এবং কাজ করছেন সকলের জন্য? আমি যেটা বলি যে নারী দিবসটা নিয়ে আমাদের পুরুষরা বলে থাকে যে নারীদের জন্য স্পেশাল একটি দিবস, এবং আমি মনে করি যে এটা আমাদের জন্য খুব সম্মানজনক না যে কেন আমরা নারী দিবস পালন করব। আমরা পুরুষ নারী সমানে সমান হব, কোনো নারী দিবস থাকবে না। কিন্তু এই যে সামাজিক বৈষম্য নারী এবং পুরুষের মধ্যে, পরিবার থেকে সমাজে, এটাকে দূর করার জন্যই নারী দিবস। এবং একটা সময় হয়তো আমরা এই দিবসটা আর পালন করব না। নারীরা তো সব কাজই করছে পুরুষের পাশাপাশি। আসলে সমান সমান বলতে কিন্তু নারীর জায়গায় নারী যে যোগ্যতা রাখে সেটার একেবারে স্বীকৃতি, এবং পুরুষের যে যোগ্যতা সেটা পুরুষের, সেটা সমাজ স্বীকৃতি দিবে। সমান অধিকার বলতে এটাই তো আসলে বোঝায়। অবশ্যই এটাই, যেমন বলে থাকে যে এই কাজটা পুরুষ পারবে, নারী পারবে না, কিন্তু যদি সে পারে সে কেন করতে সুযোগ পাবে না? এটা কেন পাবে না? আমি ওই জায়গা থেকেই কাজ করতে চাই যে নারী পুরুষের অধিকার হবে সমান সমান, এবং কখনোই নারীকে পুরুষ থেকে আলাদা করা যাবে না। আর এখন তো আমরা আমাদের দেশেও দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় জায়গায় আমাদের নারীরা প্রতিষ্ঠিত এবং সমভাবে কাজ করে যাচ্ছে, এবং যে কোনো বোর্ডের মেধা তালিকায় নারীরা পুরুষ থেকে এগিয়েই যাচ্ছে, অনেক বেশি সুযোগ পাচ্ছে। আগে সেই সুযোগটা ছিল না, এখন সেই সুযোগটাকে ব্যবহার করছে নারীরা এবং প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ নারীরা পারে, সমানে সমানে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে। আসলে নারী পুরুষ সমান হবে এবং কোনো দ্বন্দ্ব থাকবে না, দুজনে হবে দুজনের সহযোগী, সেটাই আমাদের কামনা। তো আপনি সামনে নারীদের নিয়ে স্পেশালি কিংবা পথকলি শিশুদের নিয়ে কোনো স্পেশাল কোনো ভাবনা, কাজ তো করেই যাচ্ছেন, যে নতুন কোনো কাজের পরিকল্পনা, নতুন কোনো পথ, এরকম কোনো ভাবনা কি আছে? আমার কাছে নারীদেরকে বিভিন্ন পর্যায়ে নারীদের যে বৈষম্যতা রয়েছে এটা দূর করার ক্ষেত্রে আমি কাজ করার জন্য আমার খুব আগ্রহ এবং আমি করে যাচ্ছি। যেমন পথকলি শিশুদের মধ্যে মেয়ে শিশু যেগুলো আমি বেশি করে খেয়াল করি, আমার স্কুলের বাচ্চারা মেয়েও আছে ছেলেও আছে, কিন্তু মেয়ে শিশুগুলা যে অবহেলার শিকার হচ্ছে পরিবার থেকে, হয়তো বলছে যে মেয়েদেরকে পড়তে হবে না, বিয়ে দিয়ে দিতে হবে, বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। আমি ক্লাস 5-এর বাচ্চা, আমি পিএসসি পরীক্ষা দিতে আসছে না, কেন আসছে না? বলে যে ওকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে।
এই যে মেয়েরা পড়বে না, ছেলেরা পড়বে, সেক্ষেত্রে নিরাপত্তা একটি বিরাট বড় অনেক বড় ব্যাপার। এই সমস্ত এইটা সমাধান করতে হলে আমাদেরকে কাজ করতে হবে এবং আন্তরিকতার সাথে এগিয়ে যেতে হবে। কিশোরী নারী রয়েছে, কিশোরী নারীদের অনেক সমস্যা, যেটা আমরা মেয়েরা জানি। আমরা এইগুলি সমাধান করা, তাদেরকে স্বাস্থ্যগত দিকগুলো, হেলথের অনেক ধরনের সমস্যা রয়েছে। অল্প বয়সে যে বাচ্চা নিচ্ছে মেয়েরা, এরা এতে যে কতখানি অসুস্থ হয়ে যাচ্ছে, পরবর্তীতে এরাই পরিবারকে সেইভাবে আর দিতে পারছে না। রয়েছে বৃদ্ধ বয়সের নারী, সেখানেও অনেক সমস্যা। বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে অনেক, যেখানে পরিবারে সেই নারী একটা সময় নারীর কিছুই থাকে না, স্বামী চলে যাওয়ার পরে সেই নারীটা অসহায় হয়ে যায় এবং তখন সেই বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সমাজে। এইরকম প্রতিটা পর্যায়ে নারীর যে সমস্যা এবং সমাধানে আমি কাজ করছি, আমি কাজ করতে চাই। আমার আন্তরিকতা আছে যেন আমি নারীদেরকে যে বৈষম্যমূলক যে সমাজে রয়েছে, এটাকে আমি দূর করার ক্ষেত্রে কাজ করব। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে শেষ করতে হবে। আমরা আশা করছি যে আপনি আরও অনেক অনেক ভালো ভালো কাজ করবেন এবং সমাজকে কিছু দিবেন এবং আমরা উপকৃত হব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের মাধ্যমে, এনটিভির মাধ্যমে আমি আমার মনের কথাগুলো বলতে পারলাম এবং আমি আপনাদের দোয়া চাচ্ছি যেন আমি এই সমাজকর্ম কাজ চালিয়ে যেতে পারি সুন্দরভাবে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।